নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত বাংলা শিক্ষা ক্লাসরুমে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি রয়েছি মদন মোহন হালদার, সহশিক্ষক, মিত্র ইনস্টিটিউশন মেইন, কলকাতা। আজকের আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর রসায়নের অন্তর্গত সেমিস্টার 3-র একটি অধ্যায়, সেটা হচ্ছে লিকুইড স্টেট বা তরল অবস্থা। এই অধ্যায়টি বেশ কিছুটা বড় হওয়ার কারণে আমরা এটা বেশ কয়েকটি পাঠে ভাগ করে আলোচনা করব। তো আজকে শুরু করছি তার প্রথম পর্ব। আজকের আমরা যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে, সেটা হচ্ছে দ্রবণ। দ্রবণের সংক্ষিপ্ত পরিচয় আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার দ্রবণ, যেমন কঠিন দ্রবণ, তরল দ্রবণ এবং গ্যাসীয় দ্রবণ। এছাড়াও আলোচনা করব কঠিন দ্রবণের বিভিন্ন প্রকারভেদ। আর আলোচনা করব দ্রবণের বিভিন্ন গাঢ়ত্ব প্রকাশের যে মাত্রা। যদিও তোমরা সেমিস্টার 1-এ বিভিন্ন গাঢ়ত্ব প্রকাশের মাত্রা পড়েছো, কিন্তু এই অধ্যায়ের অত্যন্ত প্রয়োজনীয় দুটি গুরুত্বপূর্ণ যে কনসেন্ট্রেশন টার্মস, দ্যাট ইজ মোলালিটি অ্যান্ড মোল ফ্র্যাকশন, সে দুটো নিয়ে আলোচনা করব। এছাড়াও আলোচনায় থাকবে সলিবিলিটি অফ গ্যাসেস ইন লিকুইডস, অর্থাৎ তরলে গ্যাসের দ্রাব্যতা এবং হেনরির সূত্র। দ্রবণ কি তোমরা জানো? সেটা হচ্ছে কি একটা হোমোজেনিয়াস মিক্সচার, অর্থাৎ সমসত্ব মিশ্রণ। এই মিশ্রণ মানেই বুঝতে পারছো যে উপাদানগুলি পরস্পরের সাথে কোনোভাবে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে না। এইবার তাহলে দুই বা ততোধিক রাসায়নিকভাবে বিক্রিয়া করবে না, এইরূপ যদি পদার্থের একটা সমসত্ব মিশ্রণ তৈরি করা যায়, তো তাদেরকেই আমরা বলবো কি দ্রবণ। এইবার এই উপাদানগুলির যে আপেক্ষিক অনুপাত, সেটা কিন্তু একটা নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তন করা যায়। একটা ছোট্ট উদাহরণ দিলেই তোমরা সহজেই বিষয়টা বুঝতে পারবে। যেমন দেখো, তোমরা বাড়িতে এই যে গরমের সময় এখন লবণ জল তৈরি করো বা লেবুর শরবত তৈরি করো, তো সেক্ষেত্রে কি হয়, জলের মধ্যে তোমরা নুন বা যে চিনি মেশাও, কেউ একটু বেশি চিনি খেতে ভালোবাসো, তো কেউ 1 চামচ, কারো 2 চামচ, কারো 3 চামচ, এইভাবে তোমরা মেশাও এবং প্রত্যেকবারই কি হয়, দ্রবণ তৈরি হয়, তাই তো? সমসত্ব মিশ্রণ তৈরি হয়। কেন সমসত্ব বলছি নিশ্চয়ই তোমরা জানো। যে সমসত্ব কথার অর্থ হলো যে দ্রবণের প্রত্যেকটি অংশে বা বলতে পারো মিশ্রণের প্রত্যেকটি অংশে উপাদানগুলির যে আপেক্ষিক অনুপাত, সেটা কি থাকবে, সবসময় একই থাকবে। দেখো, তুমি একটা চিনির শরবত তৈরি করেছো, এবার শরবতের যে কোনো অংশ থেকে তুমি যদি সামান্য নিয়ে সেটা পরীক্ষা করে দেখো, তাহলে দেখবে পুরোটাই তার কি আছে, মিষ্টতা একই রয়েছে। এটাকেই বলা হয় সমসত্ব মিশ্রণ। কোথাও তোমার উপাদানগুলির আপেক্ষিক অনুপাত বেশি বা কম থাকে না, সর্বত্রই কি থাকে, সমান থাকে। তো এই সমসত্ব মিশ্রণকে আমরা দ্রবণ বলি। এইবার এই দ্রবণের তাহলে দুটো অংশ থাকে, একটা হচ্ছে দ্রাবক এবং একটা হচ্ছে দ্রাবক। দ্রাবক একটাই থাকে, কিন্তু দ্রাবক একাধিক থাকতে পারে। যদি কোনো একটি দ্রাবকে একটি মাত্রই দ্রাব থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সেই দ্রবণকে আমরা বলি বাইনারি সলিউশন। আর দ্রাবক বা দ্রাব চিনব কিভাবে, এগুলো তোমরা জানো, তো প্রাথমিকভাবে একটু বলে রাখা ভালো। সেটা হচ্ছে দ্রবণের যে ভৌত অবস্থা, দ্রাবকের ভৌত অবস্থা কিন্তু একই হবে। আর যদি কখনো দ্রাবকের এবং দ্রাবের ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থার সাথে এক হয়ে যায়, সেক্ষেত্রে কাকে দ্রাবক কাকে দ্রাব বলে আমরা চিন্তা করব। আর তখন দেখতে হবে কার আপেক্ষিক পরিমাণ বেশি রয়েছে। আমি একটা উদাহরণ দিই। মনে করো তুমি একটু আগে যে আমি উদাহরণটা দিলাম যে চিনির শরবত, তাহলে চিনির শরবত যখন তোমরা তৈরি করো, সেটা কি থাকে, তরল অবস্থা থাকে। আর চিনি আর জল এ দুটো কি অবস্থা থাকে, চিনি কঠিন অবস্থায়, তরল অবস্থায়। ফলে উৎপন্ন দ্রবণ যেহেতু তরল অবস্থায় থাকে, তাহলে জল সেটা হবে কি দ্রাবক এবং চিনি হবে দ্রাবক। কিন্তু মনে করো অ্যালকোহলের দ্রবণ, মানে জল এবং অ্যালকোহল দুটোই তরল পদার্থ, এখন দুটোর মিশ্রণে যদি কোনো দ্রবণ উৎপন্ন হয়, সমসত্ব মিশ্রণ উৎপন্ন হয়, তাহলে কাকে আমরা দ্রাবক এবং কাকে দ্রাব বলে বিবেচনা করব? সেক্ষেত্রে যার আপেক্ষিক পরিমাণ বেশি থাকবে, যদি জলের আপেক্ষিক পরিমাণ বেশি থাকে, তাহলে জল হবে দ্রাবক এবং অ্যালকোহল হবে দ্রাবক। আশা করি বোঝা গেছে। যদিও বিষয়গুলো তোমরা সবই জানো, তবু একটু সংক্ষেপে দ্রবণের আমরা সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিলাম। এবং যে দ্রবণের জল হচ্ছে দ্রাবক, তাকে আমরা বলি কি অ্যাকোয়াস সলিউশন। বেশ, এইবার আমরা আলোচনা করব বিভিন্ন প্রকারের দ্রবণ। আমরা আলোচনা করছি টাইপস অফ সলিউশন, বিভিন্ন প্রকারের দ্রবণ। দেখো, এই যে দ্রবণের যে প্রকারভেদ, কঠিন হতে পারে, তরল হতে পারে বা গ্যাসই হতে পারে, এটা কিন্তু নির্ভর করবে মূলত দ্রাবক কি রয়েছে তার উপর। দেখো, প্রথম যে উদাহরণটা আমরা আলোচনা করছি, তার দ্রাবক হচ্ছে কঠিন পদার্থ, অর্থাৎ এটা কিন্তু একটা কঠিন দ্রবণ এবং এর দ্রাবটাও রয়েছে কি
কঠিন পদার্থ। তার মানে এই দ্রবণের টাইপটা আমরা বলতে পারি সলিড ইন সলিড, অর্থাৎ কঠিনে কঠিন দ্রবণ। আচ্ছা, উদাহরণ কি আছে দেখো, উদাহরণ হচ্ছে অ্যালয় অর্থাৎ সংকর ধাতু। দেখো আমরা যে বিভিন্ন ধাতু, এই যে তোমরা তামা বা এই টিন এগুলো মিশিয়ে যে সংকর ধাতুগুলো পাও, এই যে তোমরা ব্রোঞ্জ দেখেছো, কাঁসা দেখেছো, বেল মেটাল দেখেছো, এরকম প্রচুর তোমরা যে অ্যালয়েসগুলো দেখো বা বাড়িতে ব্যবহার করো, সেগুলো কি থাকে, একাধিক ধাতুর কি সমসত্ব মিশ্রণ, তাই নয় কি? তো ফলে এটা হচ্ছে একটি কঠিন দ্রবণের আদর্শ উদাহরণ। বেশ, আচ্ছা, তাহলে এরপরে আমরা দ্বিতীয় যে উদাহরণ রয়েছে সেটা হচ্ছে লিকুইড ইন সলিড, অর্থাৎ কঠিনে তরলের দ্রবণ। এখানে দেখো সলভেন্ট অর্থাৎ দ্রাবক হচ্ছে তোমার কঠিন পদার্থ, সলিড হচ্ছে তরল পদার্থ, এবং এর উদাহরণ কি না হাইড্রেটেড সল্ট। বিভিন্ন যে শোধক যে লবণগুলো হয় সেগুলি হচ্ছে এর উদাহরণ। এছাড়াও কিন্তু এখানে একটা কথা বলে রাখা ভালো, যে অ্যালয়েজের মধ্যে যে অ্যামালগাম বা আমরা পারদ সংকর যেটা বলি, সেটাও কিন্তু এই ধরনের উদাহরণের মধ্যে আসতেই পারে। তার কারণ হচ্ছে ধরো সোডিয়াম অ্যামালগাম, তো সোডিয়াম হচ্ছে কঠিন পদার্থ আর পারদ হচ্ছে তরল পদার্থ। মানে সেক্ষেত্রে যদি আমাদের সোডিয়ামের পরিমাণ কম এবং পারদের পরিমাণটা তোমার থাকে, কম বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে দ্রাবক এবং দ্রাবক নির্বাচনের পর আমরা সেই ক্যাটাগরিতে পড়বে কিনা আমরা কিন্তু বলতে পারবো। বেশ, এরপরে হচ্ছে গ্যাস ইন সলিড। তার মানে এখানে তোমার দ্রাবক হচ্ছে কঠিন পদার্থ আর সলিউট সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। বিভিন্ন যে খনিজ লবণ আছে, খনিজ পদার্থ আছে, সেগুলো কিন্তু এই উদাহরণের মধ্যে পড়ে। এরপরে দেখো সলিড ইন লিকুইড। এটা তো আগে আলোচনা করা হয়েছে যে তরল দ্রাবকে কঠিন দ্রাবক। তোমরা এই যে সল্ট ওয়াটার বা লেমনেড ওয়াটার বা এই চিনির শরবত, এগুলো কিন্তু সবই এই ক্যাটাগরির মধ্যেই পড়ছে। এর পরের যেটা আসছে সেটা হচ্ছে লিকুইড ইন লিকুইড, অর্থাৎ তরল দ্রাবকে তরল দ্রাবক। সেটাও আমরা একটু আগে উদাহরণ আলোচনা করেছি, যে অ্যালকোহলের সাথে জল বা মানে যেমন ইথানল ইন ওয়াটার এটা। এছাড়াও দেখো এরপরে আসছে গ্যাস ইন লিকুইড, মানে তরল দ্রাবকে গ্যাসীয় দ্রাবক। সেক্ষেত্রে যেমন দেখো অক্সিজেন ইন ওয়াটার। তোমরা সবাই জানো যে জলের মধ্যে যে জলজ প্রাণী বা উদ্ভিদ থাকে, তারা শ্বাসকার্যের জন্য তারা প্রয়োজনীয় অক্সিজেন কোথা থেকে নেয়, জলের মধ্যেই থাকে, তার মানে দ্রবীভূত অবস্থায়। তাহলে এই যে অক্সিজেন দ্রবীভূত থাকে, তাহলে এটা হচ্ছে তোমার একটি গ্যাস ইন লিকুইড টাইপের সলিউশনের উদাহরণ। বেশ, এরপর দেখো সলিড ইন গ্যাস। এখানে গ্যাসীয় যে দ্রাবক তার মধ্যে কিন্তু কঠিন দ্রাবক রয়েছে। যেমন ধরো কি না, যে সমস্ত পদার্থগুলি তোমার সরাসরি কঠিন থেকে গ্যাসীয় বা বায়বীয় অবস্থায় যায়, যেমন ধরো ন্যাপথলিন, কর্পূর, অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল, এই যে পদার্থগুলো এগুলো যখন গ্যাসীয় অবস্থা থাকে তখন ওই বাতাসের অর্থাৎ যে বায়ুর সাথে সে কিন্তু একটা দ্রবণ তৈরি করে এবং সেটা কিন্তু সমসত্ব মিশ্রণই তৈরি হয়, অর্থাৎ গ্যাসের মধ্যে কঠিন পদার্থের তৈরি হয়। বেশ, এর পরের যে উদাহরণটা আছে সেটা হচ্ছে লিকুইড ইন গ্যাস, অর্থাৎ গ্যাসীয় দ্রাবকের মধ্যে তরল দ্রাবক। সেটা কি আছে, এই যেমন ধর কুয়াশা বা এই যে হিউমিডিটি ইন এয়ার আমরা বলছি, যে কুয়াশা, এগুলো কি তরল পদার্থ অর্থাৎ জলীয় বাষ্প, জলকণা বায়ুর মধ্যে একটা দ্রবণ তৈরি করছে। ঠিক আছে। বেশ, এর পরের উদাহরণ কি আসছে দেখো, গ্যাস ইন গ্যাস, অর্থাৎ গ্যাসীয় দ্রাবকের মধ্যে গ্যাসীয় দ্রাবক, এবং সেটা তোমরা সবাই জানো সেটা হচ্ছে বায়ু। বায়ুতে যেমন নাইট্রোজেন, অক্সিজেন এবং অন্যান্য যে গ্যাসীয় পদার্থ কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, এগুলো কি থাকে তোমার মিশ্রিত অবস্থায় থাকে। তাহলে এই হচ্ছে তোমাদের বিভিন্ন রকমের যে সলিউশনের টাইপ, আমরা সেটা আলোচনা করলাম। এবার আমরা চলে যাব আমাদের যে কঠিন দ্রবণ কীরকম হয় সে বিষয়ে। দেখো কঠিন দ্রবণ আমরা কাকে বলি না, মূলত যদি দ্রাবক কঠিন পদার্থ হয় তাকে আমরা কঠিন দ্রবণ বলি, আমরা একটু আগে আলোচনা করেওছি। কিন্তু সাধারণত কঠিন দ্রবণ বলতে আমরা তাকেই বুঝি যার দ্রাব এবং দ্রাবক দুটোই হচ্ছে কঠিন। কঠিন দ্রবণ তাহলে আমরা কাকে বললাম না, যার দ্রাব হচ্ছে কঠিন, কিন্তু সাধারণত আমরা কঠিন দ্রবণ বলতে যার দ্রাব এবং দ্রাবক দুটোই কঠিন অবস্থা থাকে আমরা তাকেই বুঝি। এই কঠিন দ্রবণ মূলত দুই রকমের হয়। একটা হচ্ছে কি প্রতিস্থাপিত কঠিন দ্রবণ, মানে
সাবস্টিটিউশনাল সলিড সলিউশনস, আর একটা হচ্ছে অন্তঃস্থানিক কঠিন দ্রবণ বা ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশনস। এগুলো কি? দেখো, যদি দেখা যায় যে কোনো কঠিনের যে কেলাসের মধ্যে অন্য কোনো অণু বা পরমাণু সেই তার জায়গাটাকে প্রতিস্থাপিত করে, অর্থাৎ তার জায়গাটাই দখল করছে, তখন তাকে আমরা বলতে পারি প্রতিস্থাপিত কঠিন দ্রবণ। এটা কাদের ক্ষেত্রে সম্ভব? না, যদি দেখা যায় যে তাদের অণু, পরমাণু এবং যে আয়ন যে প্রতিস্থাপিত করবে অন্য কোনো কণাকে, তার আকারের প্রায় সমান হয়। এছাড়াও তাদের আরও কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন ধরো তারা কি ধরনের কেলাস গঠন করবে, সেই কেলাস গঠনের প্রকৃতি মোটামুটি একই হতে হবে, তাদের তড়িৎ ঋণাত্মকতা একই হতে হবে। এই ধরনের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো যদি ম্যাচ করে এবং তার ফলে যে কঠিন দ্রবণ উৎপন্ন হয়, সেগুলোকে বলতে পারি আমরা সাবস্টিটিউশনাল সলিড সলিউশন বা প্রতিস্থাপিত কঠিন পদার্থ, মানে দ্রবণ। যেমন ধর ব্রাস, ব্রোঞ্জ, মোনেল মেটাল এক্সেট্রা। কিন্তু অন্তঃস্থানিক কঠিন দ্রবণ কখন তৈরি হয়? না, যদি দেখা যায় যে কোনো কণা তার আয়তনটা মানে আকারটা অন্য কণার তুলনায় অনেকটা ছোট, অর্থাৎ দ্রাবের আকারটা যদি দ্রাবকের, এখানে সাধারণত যে সলিড যে ল্যাটিসটা সেটাকে আমরা হোস্ট বলছি, তার মধ্যে তার যে অন্তঃস্থানিক অর্থাৎ ইন্টারস্টিশিয়াল যে স্পেস তার মধ্যে যদি অকুপাই করে থাকে এবং তার ফলে যে দ্রবণ উৎপন্ন হয়, তাকে আমরা বলছি কি ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন। যেমন কি টাংস্টেন কার্বাইড। দেখো, টাংস্টেন কার্বাইডের কি হয়, এখানে টাংস্টেন অ্যাটমসগুলো একটা ফেস সেন্টার যে কিউবিক ল্যাটিস, এগুলো তোমরা পরবর্তীকালে জানবে। এখন তোমাদের সলিড স্টেট কেমিস্ট্রিটা আর মানে এখনো পড়ানো হয় না, কিন্তু এখানে যে সলিড স্টেটে তোমার জেনে রাখো বিভিন্ন প্রকারের যে ল্যাটিস রয়েছে, যেমন ফেস সেন্টার্ড বা বডি সেন্টার্ড বা সিম্পল কিউবিক, এই ধরনের এই টাংস্টেন কার্বাইড হচ্ছে একটা ফেস সেন্টার কিউবিক ল্যাটিস তৈরি করে। এবং তার দেখা যায় যে ফেসগুলোতে, সেখানে যে ভয়েডগুলোতে, সেখানে কিন্তু টাংস্টেন অ্যাটমের মধ্যে আমাদের কার্বন অ্যাটমগুলো এখানে থাকে এবং সেটা তৈরি করে একটা অন্তঃস্থানিক কঠিন দ্রবণ। বেশ, এইবার আমরা আলোচনা করব তোমার গাঢ়ত্বের ব্যাপারটা। আমরা কনসেন্ট্রেশন বলতে কি বুঝি তোমরা পড়েছো, যে নির্দিষ্ট পরিমাণ কোনো দ্রাবকের মধ্যে বা দ্রবণের মধ্যে যে পরিমাণ দ্রবীভূত থাকে তাকে আমরা কি বলছি, তার গাঢ়ত্ব। এই গাঢ়ত্ব বিভিন্নভাবে প্রকাশ করা হয় এবং তার বিভিন্ন মাত্রা আছে। মূলত দেখা যায় যে একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে যে পরিমাণ দ্রবীভূত থাকে তাকে আমরা কি বলছি, গাঢ়ত্ব। এবং যদি দেখা যায় যে দ্রাবের পরিমাণ কম থাকে দ্রাবকের তুলনায়, তখন আমরা তাকে বলি লঘু দ্রবণ, ডাইলুট সলিউশনস। আর যদি দেখা যায় যে দ্রাবকের তুলনায় দ্রাবের পরিমাণ অনেকটা বেশি রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলি কনসেন্ট্রেটেড সলিউশন বা গাঢ় দ্রবণ। দেখো, যে যে উপায়ে আমরা গাঢ়ত্ব প্রকাশ করতে পারি, যেমন ধরো পার্সেন্টেজ বাই ওয়েট, এছাড়া পার্সেন্টেজ বাই ভলিউমও আমরা করতে পারি, ওয়েট বাই ওয়েট করতে পারি, মোল ফ্র্যাকশন আছে, বা আমাদের গ্রাম পার লিটার স্ট্রেংথ আছে, মোলালিটি আছে, নর্মালিটি আছে, পার্টস পার মিলিয়ন আছে, এছাড়াও তোমার ফর্মালিটিজ আছে। এই সমস্ত যে গাঢ়ত্ব প্রকাশের মাত্রাগুলো, এগুলো তোমরা কিন্তু সেমিস্টার 1-এ পড়েছো। তাহলে আমরা এখানে আলোচনা করব কি না, আমরা এখানে মূলত দুটো গাঢ়ত্বের মাত্রা এই সেমিস্টার 3-তে যখন দ্রবণটা পড়বো তখন আমাদের লাগবে, সেটাই আমরা আলোচনা করব। একটা হচ্ছে কি মোলালিটি, আর একটা হচ্ছে মোল ফ্র্যাকশন। এই মোলালিটি কাকে বলছি না, 1000 গ্রাম কোনো দ্রাবকে যত মোল দ্রবীভূত থাকে তাকে আমরা বলছি কি মোলাল মাত্রা বা মোলালিটি। এবং তাহলে দেখো, মোলালিটি অফ এ সলিউশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ মোলস অফ সলিউট ডিজলভড ইন 1 কিলোগ্রাম অফ দ্য সলভেন্ট। তার মানে 1000 গ্রাম বা 1 কিলোগ্রাম কোনো দ্রাবকে যত মোল দ্রবীভূত থাকে তাকে আমরা কি বলছি, মোলালিটি বা মোলাল মাত্রা। এই মোলালিটি হচ্ছে কি, দেখো নাম্বার অফ তাহলে সলিউট মলিকুলস, হ্যাঁ, ডিভাইডেড বাই কি হবে, মাস অফ সলভেন্ট ইন কিলোগ্রাম। আমরা এটাকে এইভাবেও রাখতে পারি যে দ্রাবের পরিমাণ ডিভাইডেড বাই দ্রাবের আণবিক ভর ইন্টু 1000 বাই হচ্ছে দ্রাবের পরিমাণ, মানে গ্রাম এককে যদি হয়। দেখো, যেটা উপরে লেখা আছে, স্ট্রেংথ অফ সলিউশন বাই 1000 গ্রাম বাই মলিকুলার ওয়েট অফ সলিউট। দেখো, একটা অঙ্ক একটা দেখে নাও কিভাবে এখান থেকে অঙ্কগুলো আমরা করতে পারি এবং কিভাবে কোনো দ্রবণের আমরা এই মোলাল মাত্রাটা বের করতে পারি। সেটা হচ্ছে কি, এখানে একটা দেওয়া আছে যে ক্যালকুলেট করতে হবে কি না, 5 গ্রাম টলুইন দ্রবীভূত আছে 225 গ্রাম বেঞ্জিনে, তাহলে সেই দ্রবণটার মোলাল কনসেন্ট্রেশন কি আছে।
তাহলে আমরা এখানে কি করছি দেখো, টলুইনের প্রথমে মাস বের করে নিলাম, মোলার মাস। জানো তার সংকেত যেহেতু C7H8, বা যারা পড়েছো আরো ভালো করে তারা জানো C6H5CH3, বেঞ্জিনের মাথাটা CH3 মানে মিথাইল মূলক থাকে। তো তার আণবিক ভর কত হচ্ছে 92, মোলার মাস হচ্ছে 92 গ্রাম পার মোল। তাহলে এখানে বলছে কি 5 গ্রাম টলুইন আছে, তাহলে তার হচ্ছে মোল কত হবে, তাহলে আণবিক ভর দিয়ে ডিভাইড করলাম 5/92, চলে এলো 0.0543 মোল। আর মাস অফ সলভেন্ট ইন কেজি, কেজিতে করলাম কত 225/1000, তাহলে কত হলো 0.225 কেজি। যদিও কিন্তু দেখো পরের যে ফর্মুলাটা দেওয়া আছে সেখানে তোমরা এই সলভেন্টের যে কেজিতে কনভার্সনটা এটা না করেও কিন্তু পরের ফর্মুলাটা বসিয়ে সরাসরি বের করতে পারো। তাহলে মোলালিটি আমরা এখানে কি পেয়ে গেলাম, মোলস কত আছে সলিউটের মোলস 0.0543 মোলস, আর মাস অফ সলভেন্ট কেজিতে কত আছে 0.225, এবং রেজাল্ট কত এলো 0.24 মোলালিটি। তাহলে বোঝা গেল এটা হচ্ছে এইভাবে আমরা মোলালিটি ক্যালকুলেশন করতে পারি। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই মোলাল যে কনসেন্ট্রেশন এটা কিন্তু উষ্ণতা নিরপেক্ষ। কেন, দেখো এখানে মোলের উপর নির্ভর করছে, তাহলে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে কিন্তু যেহেতু মোল বা ভরের কোনো পরিবর্তন হয় না, ফলে দ্রবণের গাঢ়ত্ব প্রকাশে এই মাত্রা কিন্তু উষ্ণতা নিরপেক্ষ। তোমরা এর আগে যে যে গাঢ়ত্বগুলো পড়েছিলে যেমন মোলারিটি, নর্মালিটি, এগুলো কিন্তু উষ্ণতার উপর নির্ভর করে, অর্থাৎ উষ্ণতার পরিবর্তন হলেই মাত্রাগুলোর পরিবর্তন হয়, কিন্তু মোলাল কনসেন্ট্রেশন উষ্ণতার উপর নির্ভর করে না। যে কারণে আমরা এই যে কলিগেটিভ প্রপার্টি যখন এই পড়বো, আমরা একটু পরে আলোচনা করব, সেইখানে যাব, তখন আমরা এই মোলাল কনসেন্ট্রেশনটা কিন্তু আমাদের প্রয়োজন হবে। বেশ, এরপরে আমরা আলোচনা করব মোল ফ্র্যাকশন। দেখো নামটা শুনে বুঝতে পারছো যে ফ্র্যাকশন অংশ কার, মোলের। তার মানেটা কি না, দ্রাব এবং দ্রাবকের মোট যে মোল একটা দ্রবণের মধ্যে থাকে তার কতটা রয়েছে দ্রাবের ভাগে আর কতটা রয়েছে দ্রাবকের জন্য, সেই যে অনুপাত, এই অনুপাতটাকে আমরা বলছি কি মোল ফ্র্যাকশন। মানে মোল ফ্র্যাকশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ মোলস অফ সলিউট অ্যান্ড দ্য টোটাল নাম্বার অফ মোলস অফ সলিউট অ্যান্ড সলভেন্ট। এই যে রেশিওটাকে, এটাকে আমরা বলছি কি মোল ফ্র্যাকশন। তাহলে আমি যখন দ্রাবের যখন মোল ফ্র্যাকশন আলোচনা করব তখন কি হবে, দ্রাবের মোল ডিভাইডেড বাই কি টোটাল মোল। আবার যখন দ্রাবকের মোল যখন আমরা আলোচনা করব তখন কি পাবো না, দ্রাবকের যে মোল ডিভাইডেড বাই টোটাল মোল। নিশ্চয়ই বুঝতে পারছো, যদি আমরা দুটো যোগ করি অর্থাৎ টোটাল মোল ফ্র্যাকশন যোগ করি তাহলে সবসময় কি পাবো 1 পাবো। এই প্রসঙ্গে জেনে রাখো, কোনো একটা দ্রবণের মধ্যে যতগুলো কম্পোনেন্ট থাকবে প্রত্যেকের যদি আমরা মোল ফ্র্যাকশনগুলো যোগ করি তাহলে সবসময় কত পাবো আমরা 1 পাবো। ঠিক আছে, এটা আমাদের কিন্তু অন্যান্য যখন আমরা অঙ্ক করব তখন আমাদের এটা কাজে লাগবে, এটা মাথায় রাখবে। একটা নিউমেরিক্যালস দেখা যাক। যেমন দেখো এখানে কি বলা হচ্ছে, ক্যালকুলেট দ্য মোল ফ্র্যাকশন অফ HCl ইন সলিউশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ইন ওয়াটার কন্টেনিং 36% HCl বাই ওয়েট। তার মানে ওজনগতভাবে 36% যদি HCl থাকে তাহলে সেই দ্রবণের তোমার কি হবে, আমাদের মোল ফ্র্যাকশন বের করতে হবে কার, HCl এর। তাহলে দেখো 36 গ্রাম যদি HCl থাকে তাহলে বুঝতেই পারছো 64 মানে 100 মাইনাস 36 করলে 64 গ্রাম কি থাকবে, ওয়াটার থাকবে। তাহলে HCl এর মোল কত হবে, তাহলে 36 বাই HCl এর যে মোলার মাস, HCl এর মোলার মাস কত 36.5। কিভাবে পাচ্ছ তোমরা না, হাইড্রোজেনের 1 অ্যান্ড ক্লোরিনের কত 35.5, তাহলে তুমি যদি দুটোকে যোগ করো তাহলে HCl এর মোলার মাস পাচ্ছ 36.5, সেটাকে ডিভাইড করলে অ্যারাউন্ড আসবে 0.99। নাম্বার অফ মোলস অফ ওয়াটার, তাহলে জলের মোল সংখ্যা কত হবে 64, আর জলের আণবিক ভর তোমরা সবাই জানো 18, হাইড্রোজেনের 1 × 2 প্লাস অক্সিজেনের 16 প্লাস করলে কত হচ্ছে 18, তাহলে 64 ডিভাইডেড বাই 18 করলে হয় 3.55। এখন আমার যেহেতু মোল ফ্র্যাকশন কার চেয়েছে না, হাইড্রোক্লোরিক অ্যাসিডের, ফলে নাম্বার অফ মোলস অফ HCl কত পেয়েছি 0.99 ডিভাইডেড বাই টোটাল মোলস কত পেয়েছি HCl এর 3.55 প্লাস 0.99, তাহলে এটাকে ক্যালকুলেশন করে চলে এলো 0.218। এই হচ্ছে আমাদের মোল ফ্র্যাকশন। তাহলে বোঝা গেল যে আমরা কিভাবে এই ক্যালকুলেশন করতে পারি। যদি আমি এর পরে আরো কিছু তোমাদের নিউমেরিক্যালস দেখিয়ে দেবো কিভাবে তোমরা নিজেরা সেগুলো সলভ করতে পারবে, সেগুলো দেখা যাক। চলো আমরা একটু দেখে নিই অঙ্ক। আচ্ছা দেখো এখানে আমাদের অঙ্কটা কি আছে, দ্য মোল ফ্র্যাকশন অফ ওয়াটার অফ অ্যাকোয়াস সলিউশন অফ NaOH 0.85। তার মানে NaOH এর একটি জলীয় দ্রবণের জলের মোল ফ্র্যাকশন কত বলছে 0.85। এবার বলছে ক্যালকুলেট দ্য মোলালিটি অফ দ্যাট সলিউশন, মানে ওই দ্রবণের আমাদের কি বের করতে হবে, মোলাল গাঢ়ত্বটা বের করতে হবে। তাহলে মোলাল গাঢ়ত্ব কাকে বলছে না, আমি একটু আগে আলোচনা করেছি
যে 1000 গ্রাম কোনো দ্রাবকের মধ্যে যত মোল তোমার দ্রাবদ্রব্য থাকবে, বা বলতে পারো 1 কেজি কোনো দ্রাবকের মধ্যে যত পরিমাণ বা যত মোল NaOH দ্রবীভূত থাকবে। চলো দেখা যাক। তাহলে আমাদের অ্যাকর্ডিং টু কোশ্চেন মোল ফ্র্যাকশন X অফ H2O কত আছে? 0.85। বেশ, তাহলে যেহেতু দুটো উপাদানের মোল ফ্র্যাকশনের যোগফল সবসময় 1 হয়, তাহলে কি হবে? এটা 1 মাইনাস 0.85। তাহলে আমি এখানে পেয়ে গেলাম কত? 0.15। এটা কার পেয়ে গেলাম? এর মোল ফ্র্যাকশন পেলাম 0.15। এইবার দেখো মোল ফ্র্যাকশন মানেটা কি? যদি আমি দুটোর অনুপাত বের করি, মানে কি না, X অফ NaOH সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল ফ্র্যাকশন বাই X অফ H2O, তাহলে আমি এখান থেকে কি পাবো? নিশ্চয়ই এর মোল মানে NaOH এর মোল N অফ NaOH বাই টোটাল মোলকে আমি N দিয়ে লিখছি, আর এর জলের মোল N অফ H2O বাই টোটাল মোল হয়ে গেল। তাহলে টোটাল মোলটা কি হবে? আমার কেটে যাবে NN। তাহলে পড়ে থাকবে কি? N অফ NaOH বাই N অফ H2O। বেশ, এইবার দেখো তোমার এখানে দেওয়া ছিল কি? মোল ফ্র্যাকশন। তাহলে আমার এই মোল ফ্র্যাকশনের রেশিও কত দেওয়া আছে? X অফ NaOH এর ভ্যালু কত? 0.15। তাহলে এটা বসিয়ে দিলাম 0.15 বাই কত? 0.85। এইবার আমি বলেছিলাম কি 1000 গ্রাম তোমার জল অর্থাৎ দ্রাবক, তাহলে 1000 গ্রামে জলের মোল সংখ্যা কত বের করে নাও। তাহলে N অফ H2O কত হবে? 1000 গ্রাম, আর জলের মোলার মাস কত? 18। ঠিক আছে, তাহলে এটা যদি ভাগ করো তাহলে কত আসবে? 55.5 জলের এটা মোল সংখ্যা। এইবার তুমি এখানে বসিয়ে দাও, তাহলে N অফ NaOH কত হবে? N অফ NaOH তুমি এই ক্যালকুলেশনটা সবার শেষেও করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে N অফ NaOH কত হবে? দেখো 0.15 বাই কত? 0.85 ইন্টু কত? 55.5। এইবার একটা কথা তোমাকে এখানে বলা মানে জরুরি আছে, সেটা হচ্ছে কি, দেখো এখন তোমাদের সেমিস্টার 3 যেহেতু তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন, MCQ কোশ্চেন, তোমাকে কিন্তু অপশানগুলো দেওয়া থাকবে। এবং আরও একটা বিষয় জেনে রাখা ভালো, তুমি কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতেও পারবে না, কাউন্সিলের যা গাইডলাইন্স এখনো আছে। তো সেক্ষেত্রে তোমার এই রকম যদি কোনো ক্যালকুলেশন আসে, কিভাবে তুমি সহজে অপশানে পৌঁছতে পারবে, তার জন্য কিন্তু তোমাকে একটু ভাবনা চিন্তা করতে হবে। কীরকমভাবে ক্যালকুলেশনটা করা হচ্ছে সেটা দেখো। ধরো এই ডেসিমালটা আমরা কি করতে পারি? তুলে দিতে পারি। তুলে দেওয়ার পরে আমার কি থাকবে? দেখো 55 আর এটা হচ্ছে কত? 85। মোটামুটি একটু মানে ভাগ করলে কত হচ্ছে দেখো, কত পাচ্ছ? 5 পনেরো কত? 75, 6 পনেরো কত? 90। তাহলে কি 5-এর আর 6-এর কি মাঝামাঝি, নাকি একটু 5.5-এর থেকে একটু বেশি? তাহলে দেখো 5.6 নিয়ার আবার দাঁড়াবে, কারণ 5.5 হলে আমি তোমার শিখিয়ে দিচ্ছি। তাহলে এটা 5 পনেরো 75 আর এটাকে 7.5 করো, তাহলে কত হচ্ছে? দেখো 82 পয়েন্ট সামথিং আসবে, কিন্তু এটা আছে 85, তুমি ধরে নাও 5.6। তাহলে 5.6 যদি এটা যদি 5.5 হতো তাহলে অ্যারাউন্ড 10 হতো, কিন্তু তার থেকে কি হবে? একটু কম হবে। তাহলে সে কম হলে কত? এখানে অপশান আছে দেখো 9.8। এটা তোমরা ক্যালকুলেশন করে দেখবে, এটা প্রায় 9.8 হবে। তার মানে এই দ্রবণটার মোলাল কনসেন্ট্রেশন কত দাঁড়িয়ে গেল না? 9.8। সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো, আচ্ছা আমরা আরও একটা প্রশ্ন দেখি। এটা কাউন্সিলের মডেল কোশ্চেন পেপারে ছিল এবারে। সেটা হচ্ছে কি, সলিড সলিউশনস অফ মেটাল ইজ কল্ড। অর্থাৎ আমরা একটু আগে যে আলোচনা করেছি কঠিন দ্রবণ, অর্থাৎ ধাতুর যে কঠিন দ্রবণ তাকে আমরা কি বলি? দেখো এখানে অপশনগুলো লক্ষ্য করো। মেটালয়েড ধাতুকল্প নয়, অ্যামালগাম পারদ সংকর। এখানে আমি বলেছিলাম যে কঠিনের সাথে কিন্তু এখানে কি আছে? তোমার পারদ তরল অবস্থায় আছে। আর অ্যালয় অর্থাৎ ধাতু সংকর, এবং উদাহরণে আমরা আলোচনা করেছি যদি দ্রাবক এবং দ্রাবক দুটোই যদি কঠিন পদার্থ হয় তখনই আমরা তাকে কি বলছি? সলিড সলিউশন। আর এটা তো সলিড মিক্সার বলবোই না। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? অ্যালয় ইজ দ্য রাইট আনসার। তোমাদের সেমিস্টার 3 MCQ কোশ্চেন বিভিন্ন ধরনের যে যে প্রশ্ন আসতে পারে, যে যে ধরনের প্রশ্ন আমরা আলোচনা করব সেগুলো এখানে কিন্তু করানো হবে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব ফ্যাক্টরস অ্যাফেক্টিং গ্যাস সলিবিলিটি। মানে কি না, দ্রবণে যে আমাদের গ্যাসের যে দ্রাব্যতা কোন কোন ফ্যাক্টরের উপর, বিষয়ের উপর নির্ভর করে। প্রথমে আসি তাপমাত্রা।
তারপরে হচ্ছে কি চাপ, এবং তারপর নেচার অফ গ্যাস অ্যান্ড সলভেন্টস। দেখো তাপমাত্রার যে প্রভাব, এটা হচ্ছে লা সার্টেলের প্রিন্সিপাল অনুযায়ী হয়, এবং সেটা তোমরা জানো, যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে গ্যাসের দ্রাব্যতা হ্রাস পায়, এবং যদি তাপমাত্রা কম হয় ফলে কি হয়, গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পায়। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, তোমরা জানবে যে অ্যাকোয়াটিক যে অ্যানিম্যালস আছে তারা সাধারণত, আচ্ছা ভেবে বলো তো, তারা গরম জল বেশি পছন্দ করে নাকি ঠান্ডা জলে থাকতে বেশি পছন্দ করে? দেখো অ্যাকোয়াটিক অ্যানিমালদের কিন্তু শ্বাসকার্যের জন্য প্রয়োজন হচ্ছে অক্সিজেন, এটা কিন্তু মাথায় রাখবে। ফলে তাপমাত্রা যদি বেশি হয় তাহলে ডিজলভ যে অক্সিজেন তার দ্রাব্যতা কি হবে, দ্রবীভূত হওয়ার পরিমাণ কি হবে, কম হবে। ফলে জলে অক্সিজেন কম থাকবে। আর যদি তাপমাত্রা কম থাকে তাহলে তার জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কি হবে, বেশি হবে। ফলে সহজেই কিন্তু তোমরা উত্তরটা বুঝতেই পারছো যে তাদের জন্য ঠান্ডা জল বেশি পছন্দের। বেশ, আমাদের এই জায়গাতে বেশি আলোচনা করার যে দরকার সেটা হচ্ছে প্রেসার, সেটা আমরা আসবো হেনরিজ ল। তার আগে আমরা আরেকটা জিনিস বলে দিই যে নেচার অফ গ্যাস অ্যান্ড সলভেন্ট অলসো। সেখানে এই যে গ্যাসের যে প্রকৃতি তার উপর এবং দ্রাবকের যে প্রকৃতি তার উপরও কিন্তু গ্যাসের দ্রাব্যতা নির্ভর করে। যেমন দেখো, আমরা যদি একটা গ্রাফের মাধ্যমে দেখি তাহলে দেখতে পাবো যে দেখো এখানে অক্সিজেনের সাথে কিভাবে তোমার তাপমাত্রা গ্রাফটা দেখানো হয়েছে। যত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দেখো দ্রাব্যতা কিন্তু ক্রমশ কমছে। দেখো প্রায় 15 যেখানে ছিল সেখান থেকে যখন আমাদের 25-30-তে গেল সেখানে কিন্তু দ্রাব্যতা অনেকখানি কমে গেল। এরপরে দেখো এফেক্ট অফ প্রেসার আমরা পরে আসছি, তার আগে দেখো এফেক্ট অফ নেচার অফ গ্যাস অ্যান্ড হচ্ছে সলভেন্ট। দেখো যেমন মিথেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হিলিয়াম, বিভিন্ন গ্যাসের তাপমাত্রার নিরিখে যে তার দ্রাব্যতা সেটা কিন্তু বিভিন্ন হয়। তোমরা দেখতেই পাচ্ছ হিলিয়ামের যে দ্রাব্যতা সেটা তাপমাত্রা বৃদ্ধি হোক বা কম হোক খুব একটা কিন্তু ম্যাটার করছে না। দেখো অলমোস্ট হচ্ছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, মানে তোমার অলমোস্ট যেটা থাকে 10 ডিগ্রিতে তোমার সেখানে 30 ডিগ্রিতেও কিন্তু তার দেখা যাচ্ছে দ্রাব্যতা প্রায় একই থাকে। কিন্তু দেখো অন্যান্য এর ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, মিথেন যেমন জলে অনেক বেশি দ্রবীভূত থাকতে পারে, কিন্তু যেই তাপমাত্রা বেশি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমার দ্রাব্যতা কমে যাচ্ছে। তুমি দেখো কার্বন ডাইঅক্সাইডের, দেখো তোমরা যে কোল্ড ড্রিঙ্কসটা খাও যখন ঠান্ডা থাকে তার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ কি থাকে, কার্বন ডাইঅক্সাইড ডিজলভ থাকে। কিন্তু যেই মুহূর্তে গরম হয়ে যায়, যদি মুখটা খোলা থাকে তাহলে কিন্তু এই সমস্ত দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড কিন্তু বেরিয়ে যায়। আবার দেখো দ্রাবকের ওপরও কিন্তু, দ্রাবকের প্রকৃতির উপর কিন্তু তোমার নির্ভর করে যে কোনো গ্যাসীয় পদার্থ কি পরিমাণ দ্রবীভূত থাকবে। বেশ, এইবার আমাদের যে মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে এফেক্ট অফ প্রেসার, এবং এই যে চাপের ওপর গ্যাসের দ্রাব্যতা কিভাবে নির্ভর করে সেটা দেখো। সাধারণত আমরা জানি যে চাপ কিন্তু বৃদ্ধি করলে কি হয়, গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পায়। দেখো ডান দিকের ছবিটার দিকে লক্ষ্য করো, এখানে তরল পদার্থ আছে নিচে, উপরে গ্যাসীয় পদার্থ আছে। আমরা কি করছি, তার উপর জোর করে চাপ দিয়ে অ্যাজ ইফ যেন তাকে জোর করে জলের মধ্যে আমরা ডুবিয়ে দিতে চাইছি। তার মানে সেখানে কি হবে, তার দ্রাব্যতা বেশি হবে। এবং এই প্রসঙ্গে আমাদের আলোচনা করব হেনরিজ ল। তার আগেই আমরা একটা ভিডিও দেখে নিই, তার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে হেনরিজ যে ল, অর্থাৎ চাপ প্রয়োগে গ্যাসের যে দ্রাব্যতা বৃদ্ধি পায় সেটা কিভাবে সম্ভব। তোমরা এখানে ছবিতে দেখে নাও যে কি কি আছে। এখানে এখানে তরল পদার্থ আছে, উপরে গ্যাসীয় পদার্থ আছে। খুব ভালো করে লক্ষ্য করে দেখো, তরল পদার্থের নিচে যে কিছু কিছু গ্যাসীয় অণু রয়েছে আমরা যেটাকে বলছি ডিজলভড গ্যাস অর্থাৎ দ্রবীভূত গ্যাস। আর পরে দ্বিতীয় যে ছবিটা দেখো, যেখানে চাপ বৃদ্ধি করা হলো সেখানে কিন্তু একটা ইকুইলিব্রিয়ামের সাইন আছে, অর্থাৎ গ্যাসীয় পদার্থ দ্রবীভূত হচ্ছে, আবার দেখো দ্রবীভূত গ্যাসও কিন্তু আবার বেরিয়ে আসছে। এবং এই যে দেখো ডাইনামিক ইকুইলিব্রিয়াম যেটা বলা হচ্ছে, অর্থাৎ দ্রবীভবন এবং আবার গ্যাসীয় পদার্থের নির্গমন, এই দুটো কিন্তু একই প্রক্রিয়া কিন্তু চলতে থাকে। চলো আমরা দেখে নিই হেনরিজ লয়ের একটু ব্যাখ্যা। আচ্ছা দেখো, বিজ্ঞানী উইলিয়াম হেনরি তিনি একটি পরীক্ষার মাধ্যমে খুব সুন্দরভাবে তার ফলাফল লিপিবদ্ধ করেছেন। এবং তোমরা দেখো কিভাবে চাপ প্রয়োগের ফলে তোমার কোনো তরল পদার্থে তার গ্যাসীয় পদার্থের দ্রবীভবনটা বৃদ্ধি পাচ্ছে।
এখানে দেখো একটা কন্টেনারে তোমার খালি কন্টেনারের মধ্যে জল ছিল, সেখানে জল রাখা হচ্ছে, আর একটা জায়গা থেকে সেখানে তোমার কি হচ্ছে গ্যাসীয় পদার্থ দেওয়া হচ্ছে, কিন্তু কন্টেনারটা তার আগে কি ছিল, খালি ছিল। দেখো বাম দিক থেকে তোমার কি করা হচ্ছে, সেখানে গ্যাসীয় পদার্থ চালনা করা হচ্ছে, আর ডান দিক থেকে কি এলো, জল এলো। এবার দেখো যখনই ভিতরে দিচ্ছে তখন তার প্রেসার বাড়ছে, প্রেসার বাড়লে কি ছিল, ওই যে এমটি যেটা ছিল তার পিস্টন কি হলো, উপরে ঠেলে উঠলো, অর্থাৎ চাপ প্রয়োগের ফলে পিস্টনটা উপরে চলে গেল। এরপরে দেখো আমি পিস্টনে কি করছি, প্রেসারটা ক্রমশ বাড়াচ্ছি। যখনই পিস্টনের প্রেসারটা ক্রমশ বাড়িয়ে দেওয়া হচ্ছে, তখন দেখো এই যে তরলের মধ্যে অ্যাজ এ জোর করে কিন্তু মলিকিউলসগুলোকে তোমার নিমজ্জিত করা হচ্ছে। এবং এখানে হেনরিজ ল কি বলছে না, অ্যাকর্ডিং টু হেনরিজ ল, মাস অফ গ্যাস ডিজলভড ইন লিকুইড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রেসার অ্যাপ্লাইড অন ইট। অর্থাৎ যত প্রেসার আমরা প্রয়োগ করব তত কি হবে, গ্যাসীয় পদার্থের যে দ্রবীভবন সেটা বৃদ্ধি পাবে, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। তোমরা দেখো যখনই প্রেসার ক্রমশ বাড়ানো হচ্ছে, আস্তে 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 কিভাবে তরল পদার্থের মধ্যে তোমার এই দ্রবীভবনটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এবং খুব ভালো করে লক্ষ্য করে দেখো, প্রেসার যখন আমাদের এখানে বেশি করা হলো, তখন কিন্তু তোমার দ্রবীভবনটা সর্বোচ্চ জায়গায় গেল। খুব ভালো করে এবার লক্ষ্য করে দেখো যে কিভাবে দ্রবীভবনটা বেড়ে গেল। তাহলে মাস অফ গ্যাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, দ্যাট ইজ মাস অফ ডিজলভ গ্যাস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রেসার অ্যাপ্লাইড অন ইট। তাহলে সি হচ্ছে এখানে কনসেন্ট্রেশন অফ দ্য গ্যাস, তাহলে প্রপোর্শনাল ছিল, একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট কে এলো, সেটাকে আমরা বলছি হেনরিজ কনস্ট্যান্ট, সেটা আমরা কে এইচ দিয়েও লেখা হয়, আর পি হচ্ছে পার্সিয়াল প্রেসার। বেশ, আচ্ছা এবার তাহলে আমরা আলোচনা করি হেনরিজ ল। স্টেটমেন্টটা দেখো, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার দ্য সলিবিলিটি অফ গ্যাস, দ্যাট ইজ মাস অফ দ্য গ্যাস ডিজলভ পার ইউনিট ভলিউম ইন আ লিকুইড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রেসার অফ দ্য গ্যাস। তার মানে আমাদের যে পরিমাণ গ্যাস দ্রবীভূত হবে সেটা আমরা গ্যাসের ক্ষেত্রে কি করি, সাধারণত পার্সিয়াল প্রেসার দিয়ে ডিনোট করি, তাই নয় কি? তো পি প্রপোর্শনাল টু আমাদের কি হতো, এক্স, এবং সেখানে দেখো পি ইকুয়াল টু কে এইচ ইন্টু এক্স, যেখানে এক্স হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দ্য গ্যাস ইন সলিউশন, আর কে এইচ হচ্ছে হেনরিজ কনস্ট্যান্ট। তোমরা খুব ভালো করে দেখো কনস্ট্যান্টগুলো লক্ষ্য করো, গ্যাসীয় পদার্থগুলো লক্ষ্য করো, হিলিয়াম আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, এদের প্রত্যেকের দেখো বিভিন্ন তাপমাত্রায় কিন্তু হেনরিজ কনস্ট্যান্ট বিভিন্ন। এইবার দেখো হেনরি কনস্ট্যান্টের গুরুত্বটা কি আছে না, খুব ভালো করে দেখো, কে এইচ ইন্টু এক্স ইকুয়াল টু পি। আমরা যদি এইভাবে লিখি যে এক্স ইকুয়াল টু পি বাই কে এইচ, পি বাই কে এইচ, তাহলে আমরা দেখব যে এক্স হচ্ছে মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন দ্য সলিউশন, মানে কোনো তোমার দ্রবণের মধ্যে কি পরিমাণ গ্যাসীয় পদার্থ দ্রবীভূত হবে, আর হচ্ছে পি বাই কে এইচ, অর্থাৎ একটা নির্দিষ্ট চাপের আমরা হেনরি কনস্ট্যান্টের সাথে দেখো ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ হেনরি কনস্ট্যান্টের মান যত বেশি হবে একই চাপে তোমার গ্যাসে যে দ্রবীভবন মাত্রা সেটা কি হবে, কম হবে। আর হেনরি কনস্ট্যান্টের মান যদি বেশি হয় তাহলে দ্রবীভবন যেমন কম হচ্ছে, আবার উল্টোটা হেনরি কনস্ট্যান্টের মান যদি কম হয় তাহলে দ্রবীভবন মাত্রা কি হবে, বেশি হবে। তোমরা লক্ষ্য করে দেখো হিলিয়ামের কে এইচ অর্থাৎ হেনরি কনস্ট্যান্টের মান কত, 144.97, whereas নাইট্রোজেন বা হাইড্রোজেনের কিন্তু 69.16। তার মানে দেখা যাচ্ছে হিলিয়াম কিন্তু সহজে দ্রবীভূত হয় না। একই চাপ প্রয়োগ করলে নাইট্রোজেন যেভাবে দ্রবীভূত হবে হিলিয়াম কিন্তু সেভাবে দ্রবীভূত হবে না। এটাই হচ্ছে তোমার হেনরি কনস্ট্যান্টের ইম্পর্টেন্স বা গুরুত্ব। আচ্ছা এটা আমরা এই হেনরির যে ল এটা আমরা কিভাবে কাজে লাগাই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অ্যাপ্লিকেশানে, সেটা হচ্ছে দেখো আমরা যেমন সোডা ওয়াটার আমরা অত্যন্ত চাপ প্রয়োগ করে কি করি, কিভাবে করি আমি তোমাদের দেখাবো এখনই। আমরা কি করি, ওর মধ্যে CO2 গ্যাস দ্রবীভূত রাখি এবং তার ফলে টেস্ট পরিবর্তন হয়, চেঞ্জ হয়। সোডা ওয়াটার, লেমনের ওয়াটার যেগুলোতে সেখানে CO2 গ্যাস রাখা থাকে। এরপর দেখো স্কুবা ডাইভিং, তোমরা জানো অনেকেই হয়তো আন্দামান বা অন্য কোথাও গিয়ে স্কুবা ডাইভ করেছো, এটা অত্যন্ত একটা জনপ্রিয় একটা বিষয় এবং সবাই চায় যে স্কুবা ডাইভ করব। কিন্তু এই যে জলের নিচে যখন যায় বা ডুবুরিরাও যখন জলের নিচে যায় তখন তো তাদের নিশ্চয়ই অক্সিজেন সিলিন্ডার লাগবে। এবার দেখো এই অক্সিজেন সিলিন্ডার কিন্তু আমরা বায়ুমণ্ডল থেকে যে অক্সিজেনটা নিই সেই কম্পোজিশনেই কিন্তু আমরা আমাদের সিস্টেম নিয়ে অভ্যস্ত এবং আমরা সাধারণত সেই কম্পোজিশনটাকেই প্রেফার করি।
কিন্তু যখন জলের নিচে যাওয়া হয় তখন কি হয় না অনেক অধিক চাপ থাকে, যত নিচে যাব নিশ্চয়ই তোমরা জানো যে ফর্মুলা, চাপের ফর্মুলা কি এইচ ইন্টু রো ইন্টু জি, ফলে হাইটের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ যত গভীরে যাব তত চাপ বৃদ্ধি পাবে, আর যত চাপ বৃদ্ধি পাবে তত কি হবে না কোনো তরলে গ্যাসের দ্রবীভবন মাত্রা তত বৃদ্ধি পাবে। ফলে আমরা যে অক্সিজেনটা নিচ্ছি, মানে ওই যে অক্সিজেনের মধ্যে নাইট্রোজেন বা আদার্স যা যা মেশানো আছে সেটা আমরা নিচ্ছি, সেটা কি হবে আমাদের রক্তের মধ্যে সাংঘাতিকভাবে দ্রবীভূত হবে, অর্থাৎ অনেক অধিক মাত্রায় দ্রবীভূত হবে, এবং সেটা কি হবে আমাদের বিভিন্ন যে শারীরবৃত্তীয় কাজ সেভাবেই সেট হয়ে যাবে। কিন্তু যখন সে ডুবুরি উপরে উঠে আসবে তখন কি হবে, চাপ যত কমতে থাকবে ফলে তার দ্রবীভবন মাত্রা কি হবে কমতে থাকবে, এবং যখন উপরে উঠে আসে তখন কি হয় না তার যে রক্তের মধ্যে অক্সিজেন এবং নাইট্রোজেন ডিজলভ করা ছিল, বিশেষ করে একটু আগে দেখেছো নাইট্রোজেনের কিন্তু দ্রবীভবন মাত্রা বেশ খানিকটাই কম, ফলে কি হবে সহজেই নাইট্রোজেন রক্ত থেকে বেরিয়ে যাবে, ফলে তার শরীরে কিন্তু নানান রকমের উপসর্গ দেখা দেবে এবং তার শরীরে যন্ত্রণা হবে, এই ধরনের কিন্তু উপসর্গগুলো দেখা যায়, যে কারণে কিন্তু ওই যে আমাদের নর্মাল যে বায়ুর যে কম্পোজিশন সেটার পরিবর্তে আমরা অন্যরকম একটা কম্পোজিশন ব্যবহার করি। চলো আমরা একটু দেখে নিই একটা ভিডিওর মাধ্যমে। তাহলে দেখো অ্যাপ্লিকেশন অফ হেনরিজ ল। দেখো আমি প্রথমেই যেটা আলোচনা করেছিলাম যে তীব্র চাপে অধিক চাপ প্রয়োগ করে আমরা কি করি না এই সোডা ওয়াটারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রয়োগ করি। এরপরে দেখো হাই অল্টিটিউডে আমাদের একটা সমস্যা তৈরি হয় অ্যানোক্সিয়া। সেখানে কি হয় দেখো যখন কম চাপ থাকে তাহলে বুঝতেই পারছো কম চাপে কি হবে অক্সিজেনের দ্রব্যের মাত্রা কমে যাবে। তো যত উপরে যাওয়া যায় তত নিশ্চয়ই বায়ুমণ্ডলের চাপ কমতে থাকে, আর বায়ুমণ্ডলের চাপ যদি কমতে থাকে তখন কি হবে রক্তে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কম হবে, এবং রক্তে যদি অক্সিজেনের পরিমাণ কমতে থাকে তার যে উপসর্গ বিভিন্ন রকমের, সেখানে তোমার স্মৃতিশক্তি হ্রাস থেকে শুরু করে বিভিন্ন রকম তোমার উপসর্গ দেখা যায় যেটাকে আমরা অ্যানোক্সিয়া বলি। তো এই ধরনের কিন্তু সমস্যাগুলো হাই অল্টিটিউডে দেখা যায়, এবং ফলে তার জন্য নানা রকমের প্রিকশন নিতে হয়। এবার দেখো স্কুবা ডাইভিংয়ের কথা যেটা বলছিলাম, যখন নিচে যায় জলের নিচে তখন অত্যন্ত বেশি চাপ থাকে, এবং দেখো অধিক চাপে ভালো করে লক্ষ্য করে দেখো কত হাই প্রেসার, ওই হাই প্রেসার জোনের মধ্যে কি হচ্ছে যখন কেউ নিচে যাচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার প্রায় 50 হয়ে যাচ্ছে, তো তার রক্তের মধ্যে কি হচ্ছে অধিক পরিমাণে ডিজলভ হয়ে যাচ্ছে, যখন উপরে উঠছে তখন কিন্তু তার শরীর থেকে ওই যে ডিজলভ যে অক্সিজেন এবং এগুলো ছিল সেগুলো কিন্তু বেরিয়ে যায়। ফলে দেখো নতুন যে কম্পোজিশন সাধারণত ব্যবহার করা হয় সেখানে হিলিয়াম থাকে 11.7%, নাইট্রোজেন থাকে 56.2% এবং অক্সিজেন থাকে 32.9%। এই কম্পোজিশনটাই ব্যবহার করা হয় যাতে করে কি হয় যতটা সম্ভব এই সমস্যা থেকে তাকে মুক্তি পাওয়া যায়, কারণ যাতে সমস্যা হবেই, সমস্যা জিরো লেভেলে কখনো নামানো যাবে না, কিন্তু কিছুটা হলেও কিন্তু যাতে মুক্ত করা যায় সেই জন্যই নর্মাল বায়ুর কন্ডিশন ছাড়া যে কম্পোজিশন থাকে তার সাথে হিলিয়াম মেশানো হয়। কারণ তোমরা একটু আগেই তোমরা দেখেছো যে হিলিয়ামের যে দ্রাব্যতা সেটা কিন্তু অনেকটাই কম, ফলে যখন নিচে যায়, যখন স্কুবা ডাইভিং করে নিচে যায় গভীরে যায় তখন চাপ বেশি হলেও সেখানে কিন্তু যে রক্তের মধ্যে যে দ্রবীভবন মাত্রা সেটা কিন্তু কম হয়, যেটা কিন্তু অন্য গ্যাসের ক্ষেত্রে বেশি হয়, ফলে হিলিয়ামটা কম থাকে বলেই তার রক্তে অটোমেটিক্যালি প্রথম থেকেই যে দ্রবীভূত গ্যাসের পরিমাণ সেটা কমই থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বেশ, তাহলে দেখো এক নজরে তোমরা দেখে নাও অ্যাপ্লিকেশন অফ হেনরিজ ল, এগুলো আমরা সবটাই ইতিমধ্যে আলোচনা করেছি। এরপরে আসি হেনরিজ ল এর প্রযোজ্যতা, কোথায় হেনরিজ ল প্রযোজ্য হবে। দেখো টেম্পারেচার ইজ নট ভেরি লো, অর্থাৎ টেম্পারেচার কিন্তু খুব কম হওয়া চলবে না, অর্থাৎ টেম্পারেচার যেন যথেষ্ট বেশি থাকে। আর প্রেসার ইজ নট টু হাই, খুব বেশি চাপ হলে কিন্তু হবে না, অর্থাৎ চাপটা যেন কম থাকে। সহজ কথাই হচ্ছে উচ্চ তাপমাত্রা এবং হচ্ছে কম চাপে যাতে করে গ্যাসীয় পদার্থটি অন্তত আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, সেক্ষেত্রে হেনরিজ ল কিন্তু প্রযোজ্য হবে। দ্বিতীয়ত খুব ইম্পর্টেন্ট যেটা, দ্য গ্যাস ডাজন্ট রিয়াক্ট উইথ সলভেন্ট, তার মানে গ্যাস কিন্তু যে দ্রাবকের সাথে কোনোভাবে বিক্রিয়া করবে না, যদি বিক্রিয়া করে তাহলে কিন্তু হেনরিজ ল প্রযোজ্য হবে না। যেমন ধরো এই যে অ্যামোনিয়া বা HCl গ্যাস, এগুলো কিন্তু কি হয় না জলের সাথে বিক্রিয়া করে। আবার যদি দেখা যায় যে কোনো দ্রাবকের মধ্যে অতিরিক্ত পরিমাণ কোনো গ্যাসীয় পদার্থ দ্রবীভূত হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু হেনরিজ ল প্রযোজ্য হবে না। বিষয়টা হচ্ছে যেমন ধরো অ্যামোনিয়া জলে অত্যাধিক দ্রাব্য,
ফলে অ্যামোনিয়ার সাথে জলের যে দ্রবীভবন সেখানে কিন্তু হেনরিজ ল কোনোভাবেই প্রযোজ্য হবে না। বেশ, চলো আমরা একটা হেনরিজ ল সংক্রান্ত সমস্যা একটু দেখে নিই, মানে একটা গাণিতিক সমস্যার সমাধান করলেই আশা করি তোমরা বিষয়টা পুরো বুঝতে পারবে। আচ্ছা দেখো, এখানে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এয়ার কন্টেন্টস অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন ইন দ্য রেশিও অফ 1:4। আর কি বলছে না, ক্যালকুলেট দ্য রেশিও অফ সলিবিলিটি ইন টার্মস অফ মোল ফ্র্যাকশন অফ অক্সিজেন আর নাইট্রোজেন। আর কি দেওয়া আছে, হেনরি কনস্ট্যান্ট দেওয়া আছে। তাহলে একটু আগে আমরা যে হেনরিজ লটা পড়লাম সেই লটাতে কি পড়েছি না, সেখানে তোমরা পড়েছো যে পি মানে পার্সিয়াল প্রেসার ইকাল টু কি হেনরি কনস্ট্যান্ট ইনটু তার মোল ফ্র্যাকশন, তাই তো? এই ছিল ফর্মুলা। তাহলে যদি আমরা এটা অক্সিজেনের ক্ষেত্রে লিখি পি অফ ও টু, তাহলে ন্যাচারালি কি হবে, কে এইচ অফ ও টু হবে ইনটু কি হবে, এক্স অফ ও টু, তাই নয় কি? একইভাবে যদি পি অফ এন টু করি তাহলে আমরা এখানে কি পাবো, কে এইচ অফ এন টু ইন্টু এক্স অফ এন টু। ঠিক আছে, তাহলে এই আমাদের হচ্ছে ফর্মুলা। এবার কি কি দেওয়া আছে, দেওয়া আছে হেনরি কনস্ট্যান্টের ভ্যালু দুটো দেওয়া আছে, আর দেওয়া আছে এদের রেশিও। তাহলে এখান থেকে আমি কোন তথ্যটা বের করতে পারি, আর আমাদের এই দুটো আননোন বের করতে হবে, এই রেশিওটা বের করতে হবে। তাহলে পিটা আমরা জানি, তাহলে পি পার্সিয়াল প্রেসার ইকাল টু কি মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার, এটা তোমরা এর আগে পড়েছো। তাহলে মোল ফ্র্যাকশন অক্সিজেনের কত আছে, তাহলে অক্সিজেনের তোমার মোল ফ্র্যাকশন আমরা যদি বের করি তাহলে কি পাবো, দেখো তাহলে পি অফ ও টু এর মোল ফ্র্যাকশন কত, 1/5, মানে মোট মোল কত 1 + 4 5, আর অক্সিজেনের কত আছে 1, তাহলে 1/5 ইন্টু 1 ATM ধরে নাও, মানে বায়ুমণ্ডল চাপ বলেছে 1 ATM, তাহলে এটা কত হবে 0.2 ATM। ব্যাস হয়ে গেল। একইভাবে দেখো যদি পি অফ এন টু আমরা দেখি তাহলে কি হবে, তাহলে 4/5 ইন্টু 1 ATM, তাহলে এটা কত হচ্ছে 0.8 ATM। তাহলে আমাদের হাতে পি আর ও টু এন টু বেরিয়ে গেল। তাহলে এইবার আমি এখান থেকে লিখতে পারি এক্স অফ ও টু, দেখো এক্স অফ ও টু ইকুয়াল টু কী হবে, তাহলে পি অফ ও টু বাই কে এইচ ও টু, তাহলে পি অফ ও টু বাই কে এইচ অফ ও টু হয়ে গেল। আবার একইভাবে যদি আমি এক্স অফ এন টু বের করি, এক্স অফ এন টু, তাহলে কি হবে, তাহলে পি অফ এন টু বাই কে এইচ অফ এন টু। এইবার যদি আমাদের বলেছে অনুপাতটা বের করতে হবে, রেশিওটা বের করতে হবে, তাই নয় কি? তাহলে রেশিও যদি বের করি তাহলে এক্স অফ ও টু বাই এক্স অফ এন টু, তাহলে ভ্যালুগুলো কি হবে দেখো, পি অফ ও টু বাই কে এইচ অফ ও টু ইন্টু, তাহলে এটা কি হবে কে এইচ অফ এন টু বাই পি অফ এন টু। ব্যাস মানগুলো বসিয়ে দাও। তোমার দেখো পি অফ ও টু কত পেয়েছো, দেখো 0.2, তাহলে লিখে দাও 0.2। দেখো কে এইচ অফ ও টু, তাহলে হেনরি কনস্ট্যান্টের ও টু কত আছে, দেখো 3.3 ইন্টু 10⁻⁷, তাহলে 3.3 ইন্টু 10⁻⁷ ইন্টু হেনরি কনস্ট্যান্ট নাইট্রোজেনের কত আছে দেখো 6.60, তার মানে 6.6 ইন্টু 10⁻⁷ বাই পি অফ এন টু কত বেরিয়েছে তোমার, পি অফ এন টু বেরিয়েছে 0.8, তাহলে বসিয়ে দাও এখানে 0.8। এইবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো আমরা এটাতে কাটছি, এটা কাটলে কি হবে, তাহলে এখানে 2 পেয়ে গেলাম, এই ডেসিমালটা তুলে দাও, তাহলে এটা 2টাকে কাটো 4, আবার এই 2 দিয়ে কাটো 2, তার মানে কত এলো 1/2। তার মানে তুমি বলতে পারো এই রেশিওটা এক্স অফ ও টু ইস টু এক্স অফ এন টু কত হচ্ছে 1:2, 1:2, 1:2। তাহলে দেখো এখানে কোন অপশনটা রয়েছে, দ্যাট ইজ হচ্ছে 1:2। দেখো খেয়াল করবে তোমাদের সেমিস্টার 3-র এই যে তোমাদের এমসিকিউ প্যাটার্নে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু তোমাদের করতে হবে, যেভাবে আমরা শেখাচ্ছি, যেভাবে বললাম তোমরা এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, এবং এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের বোর্ড কেউ তোমার নিট যেই যাই দেবে না কেন তোমাকে এই অঙ্কগুলো করতে হবে। চলো
আজকের ক্লাস আপাতত এই পর্যন্ত। আজকের প্রথম পর্বের আলোচনায় যে যে বিষয়গুলো এখানে উল্লেখ করা হলো, আলোচনা করা হলো, তোমরা সেই বিষয়গুলো খুব ভালো করে অধ্যয়ন করো। এরপর যদি কোনো সমস্যা হয়েও থাকে তাহলে তোমরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার সাথে যোগাযোগ করবে আর মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে।